বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, উন্নয়ন মেনে নিতে না পারায় বিরোধিতা বিএনপির। প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। নেতৃত্ব সংকটে দলটিকে ভোট দেবে না মানুষ। ভাষান্তরের সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে পরিকল্পনা। দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবছরও ছাড়িয়ে যাওয়ার আশা। নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনার সুফল বলছেন সংশ্লিষ্টরা। ভারতীয় বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ শেরপুর সীমান্তের বাসিন্দারা। নষ্ট করছে কৃষকের ক্ষেতের ফসল। জোরদার করা হয়েছে মনিটরিং, দাবি বন বিভাগের। এবং পেট্রোপোল বেনাপোল বন্দর সপ্তাহে 7 দিনই খোলা রাখার সিদ্ধান্ত ভারতের। পরীক্ষামূলক কার্যক্রম চলবে 3 মাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটেই তাদের ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারেক জিয়ার। বাংলাদেশকে আর পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, লুটে খেতে পারছে না বলেই উন্নয়ন বিরোধিতা করছে বিএনপি ও তার দোসররা। তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধহয় বিএনপির পছন্দ না, জামাতের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধহয় বিএনপির পছন্দ না। অবশ্যই সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিকে পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে। অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেড সার্ভেন্ট পাওয়া যায়। এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন, যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি। তারেক রহমান, সেও আসামি। দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশিদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোররা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আমাদের অনেক সময় বলে ওরা। এর আগে সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরেন। জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে।
জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Prime Minister of Bangladesh. স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিজ বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। Climate change is a global and cross-border issue now. No country is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে। অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রথম দেখাতেই জাতিসংঘের কর্মকর্তাদের নজর কেড়েছে বহুল আলোচিত ভাষান্তর। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আবাসন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেখে মুগ্ধ তারা। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি ফিরেছে তাদের। এখন কিভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা যায় তারই পরিকল্পনা চলছে। সাক্ষর টিপুর ক্যামেরায় ভাষান্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নৌবাহিনীর জাহাজ থেকে নেমেই ভাষাঞ্চলের এই মাথা থেকে ও মাথা চষে বেরিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসা কর্মকর্তারা। রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা ক্লাস্টার দিয়ে শুরু হয় তাদের পরিদর্শন কার্যক্রম। 4 দলে বিভক্ত কর্মকর্তারা ভাষাঞ্চলের স্কুল হয়ে হাসপাতাল পর্যন্ত দেখেছেন। জাতিসংঘের কর্মকর্তা যারা এখানে এসেছেন তারা স্বাভাবিকভাবেই প্রথমে যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি দেখেছেন এবং তারা স্বাভাবিকভাবে অনেকটা উচ্ছ্বসিত, তারা খুশি হয়েছেন। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাষাঞ্চল আশ্রয়ণ প্রকল্প নিয়ে অনেক অপপ্রচারও হয়েছে। তাই জাতিসংঘের প্রতিনিধি দলটি বেড়িবাঁধে গিয়ে দেখেছেন জোয়ারের পানি এখানে প্রবেশ করে কিনা, পাশাপাশি বিদেশি এনজিওগুলোর থাকার সুবিধা আছে কিনা তাও নিশ্চিত করেছেন। খাদ্যের ব্যাপারে, তারপরে কর্মসংস্থানের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, এই বিষয়গুলোকে, শিক্ষার ব্যাপারে, এই জিনিসগুলোকে তারা কোন প্রক্রিয়ায় এখানে রোহিঙ্গাদেরকে দিতে পারবেন, এই জিনিসগুলোকে ওনারা এখানে আসলে বের করার চেষ্টা করছেন। গত 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,500 রোহিঙ্গাকে কক্সবাজারের ক্যাম্প থেকে আনা হয় ভাষাঞ্চলে। জাতিসংঘের সংস্থাগুলো নানা জটিলতায় প্রথমে না আসলো, এখন ভাষাঞ্চলমুখী হয় উচ্ছ্বসিত রোহিঙ্গারা। এখন জাতিসংঘ আইলে জাতিসংঘ যদি 3 ভাগ করে 2 ভাগ যদি জাতিসংঘ দেয় আর 1 ভাগ বাংলাদেশে দিলে বাংলাদেশের মানে একা পূজা ফাত লইব। তাহলে তারা আইতে তৈলে হাম খরচ বাড়িব, প্রত্যেকজন মানুষ শিক্ষিত যারা আছে তারা হাম খরচ পাইব, আনারা তো বেশি ভালো লাগে আর ওই তারা আইব দিয়ে আনা বেশি আশা করি। গত 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রাজি হয় জাতিসংঘ। এরই অংশ হিসেবে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির 21 জন কর্মকর্তা 4 দিনের সফরে ভাষাঞ্চলে অবস্থান করছেন। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা মনে করছেন জাতিসংঘ পুরোদমে কাজ শুরু করলে
টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গারাও এই ভাষাঞ্চলে আসতে আগ্রহী হয়ে উঠবেন। আর চলতি বছরেই অন্তত 4 দফায় রোহিঙ্গাদের এই ভাষাঞ্চলে আনতে চায় বাংলাদেশ। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মাঝে সরকারের পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে দেশের চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনায় এ শিল্প সুফল পেতে যাচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। একদিকে করোনা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, এই দুয়ে মিলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শিল্পগুলোর মাথা নুয়ে পড়ার কথা। কিন্তু 167টি চা বাগান নিয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গেল বছরগুলোর মতো চলতি মৌসুমেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে চা উৎপাদন হয়েছে 6,48,00,000 কেজি। বছর শেষে গত বছরের চেয়ে চা উৎপাদন 1 কোটি কেজি বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাগানগুলো চালু থাকার কারণে চার শিল্পটা এবার চার ফলনও একটু ভালো হয়েছে। সেই সাথে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন এবং আমি যে একটা দেখছি যে ইদানিং চা বাগানেও আবার ওই আপনার ভ্যাকসিনের ব্যবস্থাটা করছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2021 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 7,78,00,000 কেজি। 9 মাসে 84 ভাগ চা উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্টটা গার্ডেনে মানে পড়ার কথা, ওই আমাদের নতুন আবাদি হওয়াতে ওই চারাগুলো কাভারেজ দেওয়া যাচ্ছে। 2019 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,61,00,000 কেজি। গত বছর উৎপাদন হয় 8,64,00,000 কেজি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্ববাসী যখন চিন্তিত, তখন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পেট্রোপোল বেনাপোল বন্দর সপ্তাহে 7 দিনই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ইতোমধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে দিল্লিতে। আপাতত পরীক্ষামূলকভাবে 3 মাস চলবে কার্যক্রম। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ ইমা আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনের সামনে। আজ একসাথে দুইটি সুখবর। এর একটি সুখবর যদি আপনাকে বলি যে এই পথে যারা পাসপোর্ট যাত্রী, দেশ বিদেশি যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন তাদের জন্য। আরেকটি সুখবর হচ্ছে এ পথে যারা আমদানি এবং রপ্তানি বাণিজ্য করেন তাদের জন্য। যদি প্রথমে আপনাকে পাসপোর্ট যাত্রীদের সুখবরের কথা আপনাকে বলি যে বর্তমানে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাসপোর্ট যাত্রী যাতায়াতের সুযোগ পাচ্ছেন। কিন্তু বর্তমান ভারত সরকার পাসপোর্ট যাত্রীদের সেবা এবং আমদানি রপ্তানি বাণিজ্য সেবা বাড়াতে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীর সেবার সিদ্ধান্ত নিয়েছেন। এই সেবার ফলে কিন্তু এখন থেকে প্রতিদিন অর্থাৎ প্রতিদিনই হচ্ছে সকাল সন্ধ্যা 24 ঘন্টা কিন্তু পাসপোর্ট যাত্রীরা দুদেশের মধ্যে যাতায়াতের সুযোগ পাবেন। আরেকটি সুবিধার কথা যদি আপনাকে বলি, আমদানি এবং রপ্তানি বাণিজ্যের সুবিধা বর্তমানে কিন্তু সপ্তাহে 6 দিন অর্থাৎ শুক্রবার আমদানি রপ্তানি বাণিজ্য হয় না এবং সরকারি যে বিশেষ ছুটির দিনকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে। এই বর্তমান ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখন সপ্তাহে 7 দিন অর্থাৎ 7 দিন 24 ঘন্টা ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বাণিজ্য এবং বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। আমরা যেটি জানতে পেরেছি যে গত 25শে অক্টোবর ভারত সরকার তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট যাত্রীদের সেবা এবং বাণিজ্য সেবা বাড়ানোর জন্য একটি সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তে বলা হয় যে প্রাথমিক অবস্থায় 3 মাস সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা এবং পাসপোর্ট যাত্রীদের সেবা সেটা পরীক্ষামূলক চালানো হবে এবং এটিতে যদি ভালো সফলতা পাওয়া যায় এবং সাড়া পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটি স্থায়ীভাবে পাসপোর্ট যাত্রী সেবা এবং যে বাণিজ্য সেবা সেটা 24 ঘন্টা চলবে। আমরা এখানে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু হলে তারা যেমন উপকৃত হবেন, তেমন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে রাজস্ব হয় সেই রাজস্বের কিন্তু গতি বাড়বে। আমরা কথা বলেছি যারা পাসপোর্ট যাত্রীদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পাসপোর্ট যাত্রী সেবা থাকায় তারা কিন্তু বিভিন্ন সময় ওপারে পেট্রাপোল বন্দরে এসে আটকা পড়েন, এক্ষেত্রে তারা খুব সমস্যায় পড়ে। তবে 24 ঘন্টা পাসপোর্ট যাত্রী সেবা চালু হলে তারা কিন্তু এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বন্দর কর্তৃপক্ষকে মৌখিকভাবে 24 ঘন্টা বাণিজ্য সেবার কথা এবং পাসপোর্ট যাত্রী সেবার কথা জানিয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে কিছুদিনের মধ্যেই যে সপ্তাহে 7 দিন বাণিজ্য সেবা এবং পাসপোর্ট যাত্রী সেবা চালু হবে তার সর্বশেষ তথ্য। ইমা, বেনাপোল স্থলবন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। রাজধানীর 8টি স্কুলে একযোগে দেয়া হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা। এই মুহূর্তে মিরপুরে স্কলাস্টিকা স্কুলে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, গতকাল একটি শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা দিয়ে শুরুর পরে আজ দ্বিতীয় দিন কিন্তু একই সঙ্গে রাজধানীর 8টি শিক্ষা প্রতিষ্ঠান বা 8টি কেন্দ্রে শুরু হয়েছে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের যে টিকাদান কার্যক্রম, সেই কার্যক্রম। এই কার্যক্রমে সকাল 9টা থেকেই কিন্তু আমরা দেখছি যে শুরু হচ্ছে এবং এরপর থেকে চলছে এই কার্যক্রম। শিক্ষার্থীরা টিকা দিচ্ছে। মূলত আসলে অনেক দিন পরে শিক্ষার্থীরা এই টিকার উপলক্ষে যখন তারা শিক্ষা প্রতিষ্ঠানে বা ক্যাম্পাসে এসেছেন, আসলে তখনই কিন্তু তারা আসলে বুঝতে পারছেন যে এই টিকার ফলে যে তারা আবারও নতুন করে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণ ফিরে পাবে, এই বিষয়টি কিন্তু তাদের আসলে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু এই জিনিসটি বারবার বলছেন যে এর মাধ্যমে তারা এই টিকা নেয়ার মাধ্যমে তারা আবারও এই যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার যে সরকারের যে একটি চেষ্টা, সেটিকে তাদের ভালো লেগেছে। শুধু শিক্ষার্থীরা, আমরা যদি অভিভাবকদের কথা বলি, কারণ অভিভাবকরা কিন্তু অনেক আগে থেকেই যারা অভিভাবক রয়েছেন তারা নিজেরা অনেকেই টিকা নিয়েছেন, বেশিরভাগই টিকা নিয়েছেন। কাজেই সন্তানের টিকা নিয়ে তারা যেমন উদ্বিগ্ন ছিলেন, পাশাপাশি যে শিক্ষার্থীদের লেখাপড়া বা পুরোদমে ক্লাস কার্যক্রম চালু নেওয়া যে উদ্বিগ্ন ছিলেন, সেটি অনেকটা কাটতে যাচ্ছে, যে কারণে আসলে তাদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে। আমরা যদি রাজধানীর 8টি কেন্দ্রের কথা বলি, সে রাজধানীর যে 8টি কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে হাটকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট, চট্টগ্রাম গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স কলেজ, কাকুলি স্কুল, সাউথ ব্রিজ এবং এই যে আমি এখন রয়েছি স্কলাস্টিকায়। আজকে এখানে স্কলাস্টিকার যদি বলি, স্কলাস্টিকার নিজেদের যে শিক্ষার্থী তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রতিটি স্কুলে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্র বা প্রত্যেকটি স্কুল যে কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রের আশেপাশে 3 থেকে 5টি বা 6টি থানার শিক্ষা প্রতিষ্ঠানের টিকা একটি কেন্দ্রে দেওয়া হবে। যেহেতু যদি ধরে নিয়ে আজকে স্কলাস্টিকায় দেওয়া হচ্ছে, আগামীকালকে সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমেই কোন স্কুলকে এই কেন্দ্রে টিকা দেওয়া হবে সেটি আসলে জানিয়ে দেওয়া হবে। এবং আজকে 10টি কেন্দ্রে এই যে আমি যে কেন্দ্রটি রয়েছে 10টি বুথে টিকা দেওয়া হচ্ছে। তাদের প্রাথমিক টার্গেট 2500 অর্থাৎ 2500 শিক্ষার্থীতে আজকে টিকার আওতায় আনা। যদিও পরবর্তীতে যখন একাধিক স্কুলে দেওয়া হবে তখন এই পরিমাণ 5000 পর্যন্ত হতে পারে। প্রয়োজনে আরও বাড়ানোর কথা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এই কর্মসূচি দেওয়ার মতো এখনকার মতো তথ্য। রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। শেরপুর সীমান্তে ভারতীয় বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। হাতির দল সীমান্তের ওপার থেকে লোকালয়ে এসে নষ্ট করছে কৃষকের ক্ষেতের ধান, ফলের গাছ ও সবজি বাগান। বন্য হাতি আতঙ্কে ঘুম হারাম সীমান্ত এলাকার বাসিন্দাদের। যদিও বন বিভাগ বলছে জোরদার করা হয়েছে মনিটরিং কার্যক্রম। শেরপুর থেকে বাবু চক্রবর্তীর ক্যামেরায় শহীদুল ইসলাম হীরার রিপোর্ট। দেখে মনে হতে পারে গহীন কোনো অরণ্যে হাতিদের এমন স্বাচ্ছন্দ্য বিচরণ, কিন্তু না, এটি শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা একটি আঞ্চলিক সড়ক। দিনে দুপুরে মানুষ চলাচলের রাস্তা দখল করে রাখছে অর্ধশতাধিক হাতির একটি দল।
এই ৩ উপজেলার ২৫ কিলোমিটার পাহাড়ি অঞ্চলে এখন নিয়মিত বিচরণ করছে এই বন্য হাতির দল। চালাচ্ছে তাণ্ডব। হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় রাতের পর রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারা দিতে হচ্ছে এলাকাবাসীকে। হাতি আমাদের ধানের খেতে নামে ধান খেয়ে ফেলছে। রাত্রের বেলা কম মারে, কিন্তু দিনের বেলা যখন দেখতে যায় তখন মানুষকে আঘাত করে। তবে সার্বক্ষণিক মনিটরিং এর ফলে গত কয়েক বছরের তুলনায় এবার হাতির আক্রমণ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের। হাতির দল বর্ডার রুট পার হয়ে ইয়েতে আসছে সোনাঝুরি এলাকায় প্রায় 14 দিন। এই 14 দিন আমরা প্রায় সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখতেছি। সীমান্তের এই পাহাড়ি এলাকায় ৩০ বছর ধরেই চলছে হাতি ও মানুষের এই যুদ্ধ। অস্তিত্ব সংকটে থাকা এই প্রাণীকে বিরক্ত না করে রক্ষা করা গেলে বিশাল বনভূমি প্রাকৃতিকভাবেই রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। হাতিকে দাবার দেবে, হাতিকে ঢেলাবে, তখন হাতি রাগান্বিত হয়ে মানুষের দিকে তেড়ে আসে। হাতি কিন্তু বাইরে এসে জনবসতিতে এসে হামলা করছে না। হাতির আবাসস্থল যদি রক্ষা করা যায়, হাতি আমাদের এই বনভূমিকে রক্ষা করবে। হাতির আবাসস্থল দখল করে মানুষের বিচরণের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে আপাতত হাতির অপছন্দের ফসল চাষাবাদ করেও তাদের আক্রমণ কমানো যেতে পারে বলে মত দিলেন এক প্রাণী বিশেষজ্ঞ। বন থাকুক বা না থাকুক, এই জায়গাগুলো সম্পূর্ণরূপেই মানুষের যে কার্যক্রম, মানুষের বসতি, মানুষের চাষাবাদ, এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। বন বিভাগের তথ্য মতে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বন্য হাতির আক্রমণে মানুষ মারা গেছে ২৩ জন এবং আহত হয়েছেন ২৭ জন। এই সময় হাতি মারা গেছে ২৪টি। সময় সংবাদ, শেরপুর। মুন্সিগঞ্জে কীটনাশক আর রাসায়নিক সার ছাড়াই আবাদ হচ্ছে বিভিন্ন জাতের সবজি। দূর দূরান্তের ক্রেতারা চলে আসেন বিষমুক্ত এসব সবজি কিনতে। ছুটির দিনগুলোতে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন কৃষকের বাজার বসে এসব সবজির পসরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। হেমন্তের শিশির ভেজা ভোরে বিস্তীর্ণ মাঠে শীতের আগাম সবজি তুলতে ব্যস্ত কৃষক। সবুজ পাতার মাঝে সোনালী ফুল দেখে কৃষকের মুখে হাসি। কপি ছাড়াও বিষমুক্ত লাউ, পুঁইশাক ও লাল শাক সহ শীতের নানা রকম সবজি বাজারজাত করেন তারা। সবজি উৎপাদনে ব্যবহার করা হয় জৈব সার। এছাড়া কীটনাশকের পরিবর্তে নেওয়া হয় জৈব বালাইনাশক কৌশল। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী পুকুরপাড় গ্রাম জুড়ে নিরাপদ এই সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিষমুক্ত আমরা সবজি কপি, ফুলকপি চাষ করছি, অনেক লাভবান হচ্ছে। আবর্জনা পচায় ঠসে এগুলি দিয়ে আমরা নিজেরা সার তৈরি করে এই পাতারাও কাজে লাগে। এই পাতারা ফিরে আবার আমরা সার বানাই। বিষমুক্ত দেখা আমরা নারায়ণগঞ্জে আসি প্রতিদিন এটা নেওয়ার জন্য। রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করায় উৎপাদন খরচ কমেছে প্রায় 25%। এছাড়া বিষমুক্ত সবজির চাহিদাও বেশি। এই যে কীটনাশকগুলো ব্যবহার করে না, এতে এরা আর্থিকভাবেও লাভবান হয়। যদি তারা জানতে পারে ক্রেতা যে এখানে নিরাপদ সবজি পাওয়া যায়, অবশ্যই তারা একটু বেশি মূল্য হলেও সেটা সংগ্রহ করবে। প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে কৃষি বিভাগের বিশেষ পরিবহনে এখানকার 2 টন সবজি যায় রাজধানীর সংসদ ভবন সংলগ্ন কৃষকের বাজারে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 4200 হেক্টর জমিতে এমন শীতের আগাম সবজি আবাদ হচ্ছে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে জেনুইন কোম্পানি। সাথে অংশ নিচ্ছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। চট্টগ্রাম থেকে আনা হচ্ছে 6টি বার্স ক্রেন। 7 দিনের মতো সময় লাগবে ফেরিটি উদ্ধারে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে প্রাথমিক কাজ শুরু করেছে জেনুইন কোম্পানি। তবে মূল কাজ শুরু হবে বুধবার। ফেরিটির ভেতরে বালু আটকে থাকায় ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে জানায় উদ্ধারকারীরা। মূল উদ্ধার অভিযানে অংশ নেবে 6টি বার্স ক্রেন, 2টি ট্রাক বোট আর 50 জন ডুবুরি। এখানে নরম মাটি আছে কিছু, তাই এটা আমাদের ড্রেজিং করতে হবে। 60 থেকে 5টা ফেরি লাগবে, 2 থেকে 3টা আপনার ট্রাক লাগবে, 40 থেকে 50 জন লোক আমার ডুবুরি এবং আদার লেবার্স সম্পূর্ণ কাজের লোক থাকবে।
বিআইডব্লিউটিএ জানায় উদ্ধার কাজ হবে ভেক্টর পদ্ধতিতে। উদ্ধারের পর ফেরিটির ইঞ্জিন মেরামতের আশা বিআইডব্লিউটিসির। ভেক্টর পদ্ধতিতে উদ্ধার করা হবে, উত্তোলন করা হবে। প্রাইভেট যার অভিজ্ঞ কোম্পানি একটা সঙ্গে আমরা সংযুক্ত হয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছি। আগামী এক সপ্তাহে উদ্ধার কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। এখন তো কাইথু রয়েছে, এটাকে জাস্ট পজিশন আইনে সোজা করে দেব, মানে রিপ্লটিং করে দেব। এরপর আমরা যদি এটাকে আপনার রিং তালি লাগুক, সিমেন্ট প্লাস্টারিং করা হোক বা যেভাবে হোক, আমরা এটাকে বাসিয়ে দেওয়ার চেষ্টা করব। 27 অক্টোবর পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে গিয়ে অর্ধেকের মতো ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে উদ্ধার করা হয় ফেরিতে থাকা 7টি কাভার্ড ভ্যান, 7টি ট্রাক ও 5টি মোটরসাইকেল। তবে 7 দিনেও জাহাজ রুস্তম ও হামজা উদ্ধার করতে পারেনি রোরো ফেরিটি। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা। এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের বিভিন্ন শাখা, জোন প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। পর্তুগালে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তির সম্মেলন ওয়েব সামিট 2021। 4 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 প্রযুক্তিবিদ, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা। ওয়েব সামিটকে ঘিরে প্রাণবন্ত লিসবন। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম তথ্য ও প্রযুক্তি সম্মেলনকে কেন্দ্র করে সরগরম লিসবন। পঞ্চমবারের মতো লিসবনে অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলনের সোমবার ছিল প্রথম দিন। সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ আল্টিস এরেনার 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইনডোর গ্যালারি। উদ্বোধনী পর্বেই নিজেদের স্টার্টআপ কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্ধারিত বক্তারা। পরিবর্তনশীল বিশ্বের ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান জানান দেন তারা। করোনা পরবর্তী সময়ে ওয়েব সামিটকেই প্রতিষ্ঠানের প্রচারের সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন উদ্যোক্তারা। সম্মেলনে অংশ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। লিসবন এমনিতেই অসাধারণ এক শহর। ওয়েব সামিট আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করার পাশাপাশি লিসবন ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে। আমি অনেক সম্মেলনে অংশ নিয়েছি, কিন্তু ওয়েব সামিট সম্পূর্ণ আলাদা। এত প্রাণবন্ত আর কোনো সম্মেলন আছে বলে আমার মনে হয় না। নিজেকে তুলে ধরার দারুণ এক প্ল্যাটফর্ম ওয়েব সামিট। মাইক্রোসফট, আমাজনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে 1250 স্টার্টআপ কোম্পানি ও 700 বিনিয়োগকারী। এবছর জলবায়ু ও ক্রিপ্টোকারেন্সিকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 2016 সাল থেকে পর্তুগালে ওয়েব সামিট শুরুর পর থেকেই প্রতি বছর পর্তুগালবাসী অধীর আগ্রহ অপেক্ষা করেন এই সম্মেলনের। সম্মেলনকে কেন্দ্র করে জমে ওঠে পর্তুগালের প্রায় সব ধরনের পর্যটন নির্ভর ব্যবসায়। গত বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 অংশগ্রহণকারী। অংশ নেওয়ার পাশাপাশি উপভোগ করছেন লিসবনের সৌন্দর্যও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশে পালিয়ে থেকে রাজনীতি হয় না, উন্নয়ন মেনে নিতে না পারায় বিরোধিতা বিএনপির। প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। নেতৃত্ব সংকটে দলটিকে ভোট দেবে না মানুষ। ভাষান্তরের সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সব সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে পরিকল্পনা। এবং দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবছরও ছাড়িয়ে যাওয়ার আশা। নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনার সুফল বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।